বন্ধুরা, কল্পনা করো এমন একটা দুনিয়া যেখানে বাইরে পৃথিবী প্রায় ধ্বংস হয়ে গেছে আর তুমি জন্মেছ মাটির নিচে একটি বাংকারে। তোমার বাবা মা ভাবছে উপরে যুদ্ধ চলছে আর তুমি জানোই না উপরে সূর্য দেখতে কেমন। কিন্তু হঠাৎ একদিন বাংকারের দরজাটা খুলে যায় আর তুমি প্রথমবারের মতো পা রাখো এমন এক পৃথিবীতে যা একদমই তোমার কল্পনার বাইরে। মুভিটি শুরু হয় 1962 সাল থেকে, যেখানে আমরা ডক্টর ক্যালভিনকে দেখতে পাই, যিনি একজন বিজ্ঞানী। এটা সেই সময় ছিল যখন আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে পারমাণবিক যুদ্ধের উত্তেজনা চলছিল। আমেরিকার মানুষ সর্বত্র এই ভয়ে ছিল যে সোভিয়েত ইউনিয়ন যে কোনো মুহূর্তে তাদের উপর পারমাণবিক বোমা ফেলতে পারে। এই কারণে ডক্টর ক্যালভিন তার বাড়ির নিচে একটি বাংকার তৈরি করেছিলেন, যা পারমাণবিক বোমার আক্রমণ থেকে বাঁচার জন্য সম্পূর্ণ নিরাপদ ছিল। ডক্টর ক্যালভিনের বাড়িতে একটি পার্টি চলছিল। তখন টিভিতে খবরে দেখতে পাই আমেরিকার রাষ্ট্রপতি রাশিয়াকে বলছে, আমরা তোমাদের পারমাণবিক বোমাকে ভয় করি না এবং তার জবাব দিতে আমরা প্রস্তুত। তখন ডক্টর ক্যালভিন ভাবে পারমাণবিক যুদ্ধ হয়তো শুরু হতে চলেছে, তাই তিনি সকলকে তাদের বাড়ি চলে যেতে বলেন এবং নিজে তার গর্ভবতী স্ত্রীকে নিয়ে বাড়ির নিচে থাকা বাংকারের ভেতরে প্রবেশ করে। সেই রাতে তারা বাড়ির উপরে আকাশে একটি ফাইটার প্লেন দেখতে পায়, যার ইঞ্জিনের সমস্যার ফলে প্লেনটি ক্র্যাশ করে সরাসরি মিস্টার ক্যালভিনের বাড়ির উপর আছড়ে পড়ে। এর ফলে তিনি মনে করেন পারমাণবিক যুদ্ধ হয়তো শুরু হয়ে গেছে। এই কারণে তারা বাংকারের ভেতরে প্রবেশ করে সেটিকে পুরোপুরি লক করে দেয়। আর একবার এই বাংকারটি লক হওয়া মানে এটি 35 বছর পর খুলবে। এর কারণ হলো পারমাণবিক যুদ্ধের ফলে যে রেডিয়েশন পৃথিবীতে ছড়িয়ে পড়ে তা স্বাভাবিক হতে কমপক্ষে 35 বছরের মতো সময় লাগে। অর্থাৎ এখন তিনি তার গর্ভবতী স্ত্রীর সঙ্গে এই বাংকারে আটকে গেছেন এবং আগামী 35 বছর পর্যন্ত তারা এখান থেকে বাইরে বেরোতে পারবে না। এদিকে ডক্টর ক্যালভিনের প্রতিবেশীরা মনে করে প্লেন ক্র্যাশের কারণে ক্যালভিন এবং তার স্ত্রী মারা গেছে, তাই তাদের বাড়িটি সেভাবেই ফেলে রাখা হয়। অন্যদিকে মাটির নিচে বাংকারে ক্যালভিন এবং তার স্ত্রীকে দেখানো হয়। ক্যালভিন একজন বিজ্ঞানী হয় এখানে তিনি 35 বছরের জন্য সবকিছু ব্যবস্থা করে রেখেছিলেন, অর্থাৎ তারা 35 বছর পর্যন্ত এই বাংকারের মধ্যে বেঁচে থাকতে পারবে। কিছুদিন পর তার স্ত্রী একটি ছেলে সন্তানের জন্ম দেয়। তারা দুজনই খুবই খুশি হয় এবং বলে, আমাদের ছেলে এই মানবজাতিকে এগিয়ে নিয়ে যাবে। তাদের মনে হতে থাকে উপরে পারমাণবিক বোমার কারণে হয়তো মানব সভ্যতা প্রায় শেষ হয়ে গেছে, কিন্তু তারা আসল সত্যটা জানতো না। ধীরে ধীরে সময় যত পার হতে থাকে এবং তাদের ছেলে অ্যাডামও বড় হতে থাকে। বাংকারের ভেতর তারা খাবারের জন্য শাকসবজি চাষ করে এবং এর সাথে ভেতরে বড় একটি অ্যাকোয়ারিয়ামে মাছ চাষ করে। এগুলো খেয়ে তারা জীবনযাপন করত। তারা অ্যাডামকে সব ধরনের শিক্ষা দেয়, বক্সিং শেখায়, নাচ শেখায় এবং তাকে পুরোনো দিনের সিনেমা দেখানো হয় যাতে সে বাইরের পৃথিবী সম্পর্কে সবকিছু জানতে পারে। তাদের জীবন বাংকারে খুবই ভালোভাবে কাটতে থাকে। এদিকে ক্যালভিনের বাড়ির উপরের অংশ দেখানো হয়, যেখানে একসময় তাদের গড় ছিল। ধীরে ধীরে এটি একটি বাড়ি পরিণত হয়েছে। দেখতে দেখতে এভাবে 33 বছর কেটে যায়। এখন আর মাত্র 2 বছর বাকি ছিল যখন তারা বাংকার থেকে বের হতে পারবে। এর জন্য তারা খুবই এক্সাইটেড ছিল। আর দেখতে দেখতে 2টি বছর কেটে যায় এবং সেই দিনটি আসে যখন তারা বাংকার থেকে বের হতে পারবে। বাংকারের দরজা স্বয়ংক্রিয়ভাবে খুলে যায়, কারণ এটি 35 বছরের জন্য টাইমারে অটো লক করা ছিল। ক্যালভিন বলে, আমি রাতে বাইরে গিয়ে দেখবো বাইরের পরিবেশ কেমন আছে। রাতে তিনি একটি হলুদ রঙের স্যুট পরেন যা রেডিয়েশন প্রতিরোধী এবং লিফট দিয়ে উপরে উঠতে শুরু করে। লিফট চলার সময় সেখানকার মাটি কাঁপতে থাকে। উপরে একজন হোমলেস ব্যক্তি ছিল, যিনি মনে করেন হয়তো ভূমিকম্প হচ্ছে। আর তখনই ক্যালভিন হলুদ স্যুট পরে তার সামনে হাজির হয়। তাকে দেখে সে এতটাই ভয় পায় যে সেখানে অজ্ঞান হয়ে যায়। ক্যালভিন দেখে তার বাড়িটি একটি বাড়ি পরিণত হয়েছে। তিনি বাইরে যান এবং দেখেন চারপাশে নানা রকম অপরাধ চলছে। এই পৃথিবী আগের পৃথিবীর তুলনায় সম্পূর্ণ বদলে গেছে। এখানকার টেকনোলজি এতটাই উন্নত যে ক্যালভিন তা কখনো কল্পনাও করেনি। তাই ক্যালভিন মনে করে সবাই হয়তো মিউট্যান্ট হয়ে গেছে। তাই তিনি তাড়াতাড়ি বাংকারে ফিরে আসেন। ক্যালভিন তার স্ত্রী ও ছেলেকে বলে, বাইরের পৃথিবী সম্পূর্ণ বদলে গেছে, এটি এখন আমাদের জন্য নিরাপদ নয়। সেখানে প্রচুর অপরাধ হচ্ছে, লোকজন মিউট্যান্ট হয়ে গেছে, আমাদের এখানেই থাকতে হবে। এই কথা শুনে ক্যালভিনের স্ত্রী নিজের ধৈর্য হারিয়ে ফেলে। তিনি গত 35 বছর ধরে বাংকারে বন্দী। এর ভেতরে তিনি আর থাকতে চান না। ক্যালভিন তাকে কোনো মতো ম্যানেজ করে। এদিকে ধীরে ধীরে তাদের প্রয়োজনীয় খাদ্য সরবরাহ কমতে থাকে। এর সাথে হঠাৎ ক্যালভিনের হার্ট অ্যাটাক হয়। এখন ক্যালভিনের ছেলে অ্যাডামকে প্রয়োজনীয় জিনিসপত্র আনতে বাইরে যেতে হবে, কিন্তু তিনি বাইরে যেতে ভয় পান। তখন তার মা তাকে বলে, উপরে গিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসো। যখন ক্যালভিন জানতে পারে তার ছেলে অ্যাডাম বাংকার থেকে বাইরে যাচ্ছে, তখন তাকে নিজের কাছে রাখে এবং বলে, বাইরে একটি অ্যাডাল্ট বইয়ের দোকান আছে, তুমি সেই বইয়ের দোকানের কাছে একেবারেই যাবে না, কারণ সেখানে সবচেয়ে বেশি রেডিয়েশন আছে। তিনি ইচ্ছে করে এমনটা বলেন যাতে অ্যাডাম সেই অ্যাডাল্ট বইয়ের দোকানের কাছে না যায়। এরপর অ্যাডাম প্রথমবার বাংকার থেকে বাইরে আসে। সেখানে সেই হোমলেস ব্যক্তিটি বসেছিল, যিনি আগেরবার ক্যালভিনকে দেখে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। অ্যাডাম প্রথমবার বাংকারের বাইরে পৃথিবী দেখে। সে প্রথমবার খোলা আকাশ দেখে। এখানকার সবকিছুই তার কাছে খুবই ভালো লাগে। সে একটি সুপার শপের সন্ধান করতে থাকে, যেখান থেকে সে তার বাড়ির জন্য সমস্ত জিনিসপত্র কিনতে পারবে। তখনই সে অ্যাডাল্ট বইয়ের দোকানের কাছে পৌঁছে যায়। আসার সময় তার বাবা বলেছিল এখানে ক্ষতিকর রেডিয়েশন রয়েছে, তাই সে চিৎকার করে
করে সবাইকে সতর্ক করতে থাকে, যার ফলে সবাই এদিক ওদিক পালাতে থাকে। এরপর সে একটি বাসে উঠে শপের দিকে রওনা হয়। বাসে বসে লোকদের সাথে সে 1962 সালের মতো কথা বলতে থাকে, যা তাদের কাছে খুবই অদ্ভুত মনে হচ্ছিল। এরপর সে একটি সুপার মার্কেটে পৌঁছায়। যখন কেনাকাটা শেষ করে তখন সেখানকার সেলসম্যান তাকে বলে ডেলিভারি বেশ হলে সে তার জিনিসপত্র বাড়িতে পৌঁছে দেবে। সেই সময় অ্যাডাম প্রথমবারের মতো বুঝতে পারে যে রাত হয়ে গেছে, অর্থাৎ সে এখন এই বড় শহরে হারিয়ে গেছে। অ্যাডাম চতুর্দিকে সেই বারটি খুঁজে বেড়াচ্ছে যার নিচে তার বাংকারটি রয়েছে। এর মধ্যে তার টাকাও শেষ হয়ে যায়, তবে তার বাবার দেওয়া খুব পুরনো কয়েকটি বেসবল কার্ড তার কাছে ছিল। অ্যাডাম সেই কার্ডগুলি বিক্রি করার জন্য একজন দোকানদারের কাছে যায়। সেই দোকানদার সব কার্ডের দাম $500 বলে, আর তখনই দোকানের অ্যাসিস্ট্যান্ট ইভ সেখানে আসে এবং অ্যাডামকে বলে তোমার কার্ডগুলির দাম $500 নয়, বরং তোমার প্রতিটি কার্ডের দাম $6000 করে। এই লোকটা তোমাকে বোকা বানাচ্ছে। সে তার চাকরি ছেড়ে দেয় এবং অ্যাডামের সাথে সেখান থেকে চলে যায়। অ্যাডামের ইভকে খুব ভালো লাগে, কারণ ইভ তাকে সত্যিটা বলে সাহায্য করেছিল। এরপর ইভ তাকে একটি হোটেলের গেট পর্যন্ত পৌঁছে দেয়। অ্যাডাম তাকে 2টি কার্ড দেয় তাকে সাহায্য করার জন্য, কিন্তু পরের দিন ইভ আবার অ্যাডামের কাছে আসে, কারণ তার মনে হয় অ্যাডামের কাছ থেকে তার কার্ডগুলো নেওয়া ঠিক হয়নি। তাই সে অ্যাডামের কার্ডগুলি ফিরিয়ে দেয়। তখন অ্যাডাম তাকে বলে তুমি কি আমাকে বাংকারের জন্য জিনিসপত্র কিনতে সাহায্য করতে পারবে? সে ইভকে বলে তুমি আমাকে এই কাজে সাহায্য করলে আমি তোমাকে $1000 দেব। তখন ইভ তার কথায় রাজি হয়ে যায় এবং অ্যাডামের জন্য জিনিসপত্র সংগ্রহ করা শুরু করে। অ্যাডাম ইভকে বলে তার বিয়ের জন্য একজন মেয়ে দরকার, কিন্তু শর্ত হলো তাকে ক্যালিফোর্নিয়ার হতে হবে, কারণ তার মা তাকে বলেছিল ক্যালিফোর্নিয়ার লোকেরা এখনো মিউটেন্ট হয়নি। তাই সে তার মায়ের কথায় ক্যালিফোর্নিয়ার মেয়েদের বিয়ে করতে চায়। ইভ অ্যাডামকে তার একজন বন্ধুর সাথে দেখা করতে নিয়ে যায়। সে তাকে নতুন নতুন জিনিস শেখায়। অ্যাডাম প্রথমবার সমুদ্রে গোসল করে এবং প্রথমবার সত্যিকারে বৃষ্টি দেখে। সে তার জীবনে কখনো বৃষ্টি দেখেনি, কারণ সে বাংকারের ভিতরে ছিল। ইভ তাকে সাহায্য করছিল, তাই অ্যাডাম বলে তুমি কি আমার বন্ধু হবে? ইভ তাকে হ্যাঁ বলে দেয়। এরপর ইভ এবং তার বন্ধু দুজনে মিলে অ্যাডামকে একটি ক্লাবে নিয়ে যায়। সেখানে অ্যাডাম এমন কাউকে খুঁজতে থাকে যাকে সে বিয়ে করতে পারবে। অ্যাডামের পার্সোনালিটি খুবই ভালো ছিল। সেখানে একজন ফরাসি মেয়ের সাথে পরিচিত হয় এবং তারা ফরাসি ভাষায় কথা বলে, কিন্তু কেন যেন ইভের এটা দেখে একদম ভালো লাগছিল না। তাই সে অ্যাডামকে সেখান থেকে অন্য জায়গায় নিয়ে যায়। সেখানে মিউজিক বাজছিল এবং অ্যাডাম ড্যান্স করতে শুরু করে, কারণ বাংকারে তার মা তাকে বহু বছর ধরে নাচ শিখিয়েছিলেন। তার নাচের দক্ষতা দেখে সবাই মুগ্ধ হয়। সেখানে কয়েকজন মেয়ে ছিল যারা তার সাথে কথা বলতে চেয়েছিল। ইভের এটা একদমই ভালো লাগেনি। সেখানে ইভের প্রাক্তন প্রেমিকও ছিল, যার কাছে সে চলে যায়। তখন অ্যাডাম সেখানে চলে আসে এবং তাদের মধ্যে লড়াই শুরু হয়। এইসব দেখে ইভ হতাশ হয়ে বাইরে তার গাড়িতে চলে আসে। তখনই সেখানে অ্যাডাম চলে আসে। অ্যাডামকে দেখে সে গাড়ি থেকে নামতে গিয়ে পড়ে গিয়ে তার পায়ে আঘাত পায়। অ্যাডাম তাকে ভিতরে নিয়ে যায় এবং বলে পার্টিতে যত মেয়ে ছিল সে সবাইকে প্রত্যাখ্যান করেছে, কারণ সে কেবল ইভের কথাই ভাবছিল। অ্যাডাম তাকে তার জীবনের সকল সত্য বলে দেয়। অ্যাডাম বলে সে 35 বছর ধরে একটি বাংকারে বড় হয়েছে। সে ইভকে বিয়ে করতে যায় এবং বিয়ের পর তাকে নিয়ে বাংকারের ভিতরে থাকতে চায়। তাই ইভের মনে হয় অ্যাডামের মানসিক অবস্থা খারাপ, তাই সে তাকে এখান থেকে চলে যেতে বলে। অ্যাডাম সেখান থেকে চলে যায়। অবশেষে অ্যাডাম সেই বারটি খুঁজে পায় যার নিচে তাদের বাংকার ছিল। পরের দিন ইভ একজন সাইকিয়াট্রিস্ট এবং তার সহযোগীকে ডাকে অ্যাডামের মানসিক চিকিৎসার জন্য, কিন্তু তারা যখন অ্যাডামকে নিয়ে বাইরে আসে তখন অ্যাডাম দৌড়ে গাড়িতে বসে পড়ে। অ্যাডাম ইভকে বলে সে যেন হোটেলের বিল পরিশোধ করে দেয় এবং তার জিনিসপত্র কালেক্ট করে নেয়। এরপর ইভ এবং তার বন্ধু অ্যাডামের হোটেলের সেই রুমে যায় যেখানে তার সব জিনিসপত্র রাখা ছিল এবং এইসব জিনিস ছিল 1962 সালের, যা দেখে ইভ বুঝতে পারে অ্যাডাম যা বলছিল তা সত্যি ছিল। সেই সময় অ্যাডামের বাবা কিছু শেয়ার কিনেছিলেন যার দাম এখন কোটি কোটি ডলার। এইদিকে অ্যাডাম প্রায় 14 দিন পর বাংকারে ফিরে আসে। তাকে দেখে তার পিতামাতা জড়িয়ে ধরে। অন্যদিকে ইভকে দেখা যায় তার বন্ধুকে সাথে নিয়ে পুরো শহরে অ্যাডামের খোঁজ করতে থাকে। অবশেষে তাকে খুঁজে পায় এবং জড়িয়ে ধরে। অ্যাডাম ইভকে তার বাবা মায়ের সাথে দেখা করানোর জন্য বাংকারে নিয়ে আসে। ইভ খুব তাড়াতাড়ি তার বাবা মায়ের সাথে পরিচিত হয়ে ওঠে। ক্যালভিন চায় বাংকারটি আরো 10 বছরের জন্য বন্ধ থাকুক, কিন্তু অ্যাডাম তার পিতাকে বলে আমার 2 মাসের মতো সময় চাই, আমার কিছু কাজ বাকি আছে। অ্যাডাম ইভকে নিয়ে 2 মাসের জন্য বাংকার থেকে বাইরে চলে আসে। বাইরে এসে অ্যাডাম তার বাবার শেয়ার বিক্রি করে কোটি কোটি টাকা উপার্জন করে এবং তার পিতামাতার জন্য শহর থেকে দূরে একটি পল্লী অঞ্চলে খুব সুন্দর বাড়ি তৈরি করে। বাড়িটি ঠিক সেই রকম তৈরি করা হয় যেমনটা 1962 সালে তাদের বাড়ি ছিল। এরপর অ্যাডাম তার পিতামাতাকে সেখানে নিয়ে আসে এবং তার বাবাকে জানায় যে 1962 সালে কখনো পারমাণবিক যুদ্ধই হয়নি এবং তোমাদের বাড়ির উপর যেটা পড়েছিল সেটা একটা ক্র্যাশ হওয়া ফাইটার প্লেন। এটা শুনে অ্যাডামের বাবা খুবই অবাক হয়। সিনেমা শেষে ইভ দেখে অ্যাডামের বাবা বাড়ির পেছনে আরেকটি বাংকার তৈরির প্রস্তুতি নিচ্ছেন এবং এর সাথে এই মুভিটি এখানেই শেষ হয়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।